মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে অস্ত্রের ভাণ্ডারে টান পড়েছে। তারা এরই মধ্যে বিভিন্ন ধরনের তাদের যে অস্ত্রের মজুদ, সেই মজুদের অনেকগুলোর অর্ধেকের বেশি শেষ করে ফেলেছেন, অনেকগুলোর 1/3 শেষ হয়ে গেছে। এই অস্ত্রের ভাণ্ডার যদি রিকভার না করেন, তাহলে সেই অস্ত্র দিয়ে কি আপনি ইরান বা চীনের মতো দেশের সাথে লড়তে পারবেন? এই আশঙ্কা মার্কিনীদের মধ্যে এরই মধ্যে দেখা দিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। মার্কিন যুক্তরাষ্ট্র টানা 13 দিন ইরানের উপরে বড় ধরনের হামলা চালানোর পর গত দুদিন আর কোনো হামলা চালায়নি। এটি নিয়ে হঠাৎ করে কোনো রকম ঘোষণা ছাড়া কেন মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলা বন্ধ করে দিল, সেটি নিয়ে নানা রকমের হিসাব নিকাশ আলাপ আলোচনা চলছে। নানানজন নানানভাবে এটিকে বিশ্লেষণ করছেন। তবে মজার বিষয় হচ্ছে যে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রের ভাণ্ডারে টান পড়েছে, এবং অস্ত্রের ভাণ্ডারে টান পড়েছে বলেই মার্কিন যুক্তরাষ্ট্র এখন ইরানে নতুন হামলা চালানো স্থগিত করেছে। এবং এই ফাঁকে তারা বলছে যে তাদের সাথে একটা ডিপ্লোম্যাটিক আলোচনা চলছে। ডিপ্লোম্যাটিক আলোচনা তো চলছিলই, চুক্তির একেবারে কাছাকাছি চলে গিয়েছিল এবং চুক্তি কার্যকরও হয়ে গিয়েছিল। তারপরে হঠাৎ করেই কোনো রকম কথাবার্তা নাই, ডোনাল্ড ট্রাম্প ইরানের উপরে হামলা শুরু করে দিলেন এবং বললেন যে চুক্তি শেষ, কোনো চুক্তি আর নাই, যুদ্ধবিরতিও নাই বলে টানা 13 দিন তিনি ইরানে বোমা বর্ষণ করলেন। তাদের একটি এলাকায় পানির পাম্পের উপর বোমা দিয়ে গুড়িয়ে দিয়ে সেখানে মানুষজনকে পানির অভাবে ফেলে দিয়েছেন। বিভিন্ন জায়গায় তারা হামলা চলেছেন, সাধারণ নাগরিকদের হত্যা করেছেন, 50 জনের বেশি সাধারণ নাগরিককে হত্যা করেছেন। সেই ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে কেন এখন কোনো রকম ঘোষণা ছাড়াই হামলা স্থগিত করলেন, এটি নিয়ে নানা রকমের কথাবার্তা শুরু হয়েছে। তবে এর ফাঁকে বলে রাখি যে এই হামলা স্থগিত হলেও এবং এই দুদিনে কিন্তু ইরানও অন্য কোনো দেশে মার্কিন ঘাঁটিতে তারা কিন্তু পাল্টা হামলা চালায়নি। এটি একটা একদিকে ভালো খবর। কিন্তু একই সাথে কিন্তু আবার আরেকটা ঘটনা ঘটেছে, যেটি হচ্ছে যে হুতিরা সৌদি আরবের একটি আরামকো দুটি তেল ক্ষেত্রের উপরে হামলা চালিয়েছে এবং সেখান থেকে ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে। রয়টার্স এটি নিয়ে একটি প্রতিবেদন করেছে এবং রয়টার্স একটি আশঙ্কা প্রকাশ করে প্রতিবেদন করেছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ সর্বাত্মক রূপ নিচ্ছে। এবং এই যে এটির পেছনে আরেকটা কারণ হিসাবে বলা হয়েছে যে সম্প্রতি ইউক্রেন কাস্পিয়ান সাগরে ইরানের একটি তেলবাহী জাহাজের উপরে হামলা করেছে এবং সেটিতে আগুন ধরে গেছে। এবং এটির কিন্তু কড়া প্রতিবাদ জানিয়েছে ইরান, এবং ইউক্রেনের যে রাষ্ট্রদূত ইরানে তাকে ডেকে নিয়ে বলেছে যে এটি একটি অপরাধমূলক কর্মকাণ্ড। তার মানে হচ্ছে দেখেন কত দিক দিয়ে এটির টেনশন শুরু হয়েছে, এবং সেই টেনশনের কারণেই কিন্তু এখন রয়টার্স যেটি বলছে যে এটি একটি বহুমাত্রিক যুদ্ধের রূপ নেয় কিনা সেই শঙ্কা তৈরি হয়েছে। তো এখন এটি হচ্ছে একটা দিক। মার্কিন যুক্তরাষ্ট্র হঠাৎ করে কেন এই যে হামলা স্থগিত করলো, এটির পিছনে সবচেয়ে বড় কারণ হিসেবে বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে অস্ত্রের ভাণ্ডারে টান পড়েছে। তারা এরই মধ্যে বিভিন্ন ধরনের তাদের যে অস্ত্রের মজুদ, সেই মজুদের অনেকগুলোর অর্ধেকের বেশি শেষ করে ফেলেছেন, অনেকগুলোর 1/3 শেষ হয়ে গেছে, অনেকগুলোর আবার প্রায় 45% শেষ হয়ে গেছে। ফলে যারা সমরবিদ, যারা বিশেষজ্ঞ, তারা বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি বর্তমান গতিতে ইরানের সাথে যুদ্ধ করতে যায় আর যদি এভাবে অস্ত্র তারা খোয়াতে থাকে, তাহলে তাদের সামনে একটা আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হবে। এরই মধ্যে যেই অস্ত্র তাদের শেষ হয়েছে, এগুলো তাদেরকে রিকভার করে আগের অবস্থায় ফিরিয়ে নিতে তাদের 5 বছর সময় লেগে যাবে। এর মধ্যে আশঙ্কা দেখা দিয়েছে। এখন বিশেষজ্ঞরা বলছেন যদি এই পরিস্থিতিতে উত্তর কোরিয়া বা চীনের সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ লাগে, তাহলে পরিস্থিতি কি হবে? এই আশঙ্কা মার্কিন সমরবিদদের মাথার মধ্যে এখন ঢুকে গেছে, এবং মার্কিন প্রশাসনকে এই আশঙ্কা বলা হচ্ছে যে যদি উত্তর কোরিয়া বা চীনের সাথে কোনো যুদ্ধ হয়, তাহলে নিজেদেরকে প্রোটেক্ট করার অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র রাখছে কিনা। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু এখন বিশ্বের সুপার পাওয়ার, এবং সেই সুপার পাওয়ার গিরি যদি তাদেরকে ধরে রাখতে হয়, তাহলে সুপার পাওয়ার গিরির তো একটা মজুদ তাদের লাগবে। যে কাউকে চোখ রাঙানোর জন্য যেই ধরনের ব্যবস্থা থাকা দরকার, তাদের তো সেই ব্যবস্থা থাকতে হবে। এখন ইরানকে তারা হয়তো আঘাত করছে, হামলা করছে, ইরানের কাছেই তারা যেভাবে নাস্তানাবুদ হচ্ছে, তাদের অস্ত্র যেভাবে শেষ হয়ে যাচ্ছে, যদি কোনো কারণে চীনের সাথে ধরেন তাইওয়ান নিয়ে যে উত্তেজনা, যদি তাইওয়ানের হয়ে কখনো চীনে আক্রমণ করতে আসে মার্কিন যুক্তরাষ্ট্র, আমার বিশ্বাস সেটি তারা কখনোই করতে আসবে না, তাহলে তাদের যে অস্ত্রভাণ্ডার সেটি কি চীনের কাছে কুলোবে? আর উত্তর কোরিয়ার সাথে তো তারা এক ধরনের বলা যায় যে সবসময় দূরত্বই বজায় রাখে ভীতির কারণে। যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট যেই পাগলা, তাতে কখন কি করে বসে সেই ভয়েই হয়তো তাদের সাথে কোনো ওইভাবে দূরত্বই বজায় রাখে।
এখন এই কারণে বলছেন যে আপনি যেখানে ইরানের কাছেই আপনার অস্ত্রের ভান্ডার শেষ করে দিচ্ছেন, তাহলে আগামী দিনে যদি কোনো বড় শক্তির সাথে, আরও বড় শক্তির সাথে যদি আপনার যুদ্ধ লাগে, তাহলে আপনি এই অস্ত্রের ভান্ডার যদি রিকভার না করেন, তাহলে সেই অস্ত্র দিয়ে কি আপনি ইরান বা চীনের মতো দেশের সাথে লড়তে পারবেন? এই আশঙ্কা মার্কিনীদের মধ্যে এরই মধ্যে দেখা দিয়েছে, যে কারণে এখন ডোনাল্ড ট্রাম্পের মাথায় যে কোনোভাবে হোক এই হামলা স্থগিত করে তারা বলছেন যে যদিও তারা একটা মানে এক ধরনের উসিলা দেখাচ্ছেন যে ওমানে সে একটা আলোচনা হচ্ছে যাতে করে হরমুজ প্রণালী খোলা যায়, সে ব্যাপারে একটা আলোচনা হচ্ছে, এই কারণে এই কী বলে যে হামলা স্থগিত করা হয়েছে। কিন্তু বেশিরভাগ জনই যেটি বলছেন যে আসলে ভেতরের কাহিনী হচ্ছে যে তাদের মাথার মধ্যে ওই অস্ত্রের মজুদটাই আসলে বেশি কাজ করছে, যে এই অস্ত্রের মজুদ যদি আরও বড় আকারে টান পড়ে, আর ইরানের ব্যাপারে যেভাবে বলা হচ্ছে যে ইরানের যে অস্ত্র আছে সেটি তারা আগামী আরও 3-4 বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে, এমন কথাবার্তাও আসছে বিভিন্নভাবে, সোশ্যাল মিডিয়াতে, গণমাধ্যমে আসছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো সন্দেহই করছে যে রাশিয়া আর চীন ইরানকে অস্ত্র সরবরাহ করছে, গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, এই কারণে নিখুঁতভাবে মার্কিন ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাতে পারছে। তো যদি সেই গোপনে যদি চীন বা রাশিয়া যদি ইরানকে সহযোগিতা করে, আর সেটি যদি মার্কিন যুক্তরাষ্ট্র ঠেকাতেই না পারে, গত এতদিনের যুদ্ধে সেটি ঠেকাতেই না পারে, তাহলে ভবিষ্যতে সেটি কিভাবে তারা ঠেকাবে? ফলে এই কথা বলে হলেও তাদের মধ্যে কিন্তু এই ভীতিটা আছে যে যদি এটি ঠেকানো না যায়, আর যদি সেটি নাও হয়, যদি সত্যি সত্যি ইরানের কাছে এই ধরনের মজুদ থাকে, তাহলে এই যুদ্ধ তাদের জন্য আসলে, এরই মধ্যে তো এই যুদ্ধটা মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা গলার কাটা হয়েই গেছে, এবং সেই কাটা তিনি এখন না পারছেন গিলতে, না পারছেন ফেলতে, দুই দিকের মধ্যে কিন্তু পড়ে গেছেন, এবং এই পড়া অবস্থায় তাকেই কিন্তু চলতে হচ্ছে, এবং এই চাপটা কিন্তু তার ভেতরে সবসময় আছে। এবং এই যে মধ্যবর্তী যেই নির্বাচনের কথা আসছে নভেম্বরে, তার আগে তিনি যে একটা কিছু করে দেখাতে চান মার্কিন যুক্তরাষ্ট্রে, সেটি কিন্তু তার পক্ষে অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে। এই কারণে নানানভাবে তিনি চেষ্টা করছেন, কখনো পাকিস্তানকে দিয়ে, কখনো সৌদি আরবকে দিয়ে এটিকে নানানভাবে ইরানকে চাপ দেওয়ার চেষ্টা করছেন। হুতিদের সাথে ইয়েমেনে যুদ্ধ করার জন্য যেই সৌদি আরবের মাধ্যমে যে করার চেষ্টা করছেন, কারণ হুতিদেরকে ইরান সব ধরনের সহযোগিতা করে। তো এই বিষয়গুলো কিন্তু এখন একটা বহুমাত্রিক রূপ নিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হেন প্রক্রিয়া নাই যে প্রক্রিয়ায় তিনি চেষ্টা করেন নাই এই ইরানের এই হামলা থেকে বা এই যুদ্ধ থেকে তিনি বেরিয়ে আসতে, কিন্তু তিনি নিজেকে কিছুটা কমফোর্টেবল জোনে রেখে বেরিয়ে আসবেন, সেই সুযোগটা কিন্তু তিনি পাচ্ছেন না। ইরান তাকে সেই সুযোগটা কিন্তু দিচ্ছে না। তিনি পাকিস্তানকে ধরেছেন। দেখেন, পাকিস্তানের উপরে এখন অনেকেই বলছে যে পাকিস্তানের কাছ থেকে পাকিস্তান সৌদি আরবের সাথে একটা প্রতিরক্ষা চুক্তি করেছে। কুয়েতও এখন চাচ্ছে পাকিস্তানের সাথে প্রতিরক্ষা চুক্তি করতে। কেন? যে তাদের কাছ থেকে অস্ত্র এবং সৈন্য সহ নানান সুবিধা নেওয়ার জন্য, তাদের প্রতিরক্ষার জন্য। তো এই ইরানের হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য তারা পাকিস্তানের আশ্রয় নিচ্ছেন। এটার পিছনে কিন্তু একটা রাজনীতি আছে। রাজনীতিটা কি? রাজনীতি হতে যে এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের ভয়ে কিন্তু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র কিনা বলেন, তাদেরকে সরাসরি সহযোগিতা করা বলেন, সেইটার ক্ষেত্রে কিছুটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। এখন মার্কিন যুক্তরাষ্ট্রের যেহেতু প্রধান বন্ধু হচ্ছে পাকিস্তান, তো পাকিস্তানের মাধ্যমে যদি সে অস্ত্রগুলো সরবরাহ করতে পারে বা সুবিধাগুলো সরবরাহ করতে পারে, তাহলে পাকিস্তানের লাভ হলো। আবার ওই সৌদি আরব বা কুয়েতের মতো দেশগুলো ইরানেরও চক্ষুশূল হলো না। এই একটা সমীকরণ কিন্তু কাজ করছে। এই কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশ পাকিস্তানের উপর নির্ভর করতে চাইছে। এটি কিন্তু পরোক্ষভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্যই কিন্তু তারা এটি করছে, অথবা এমনও হতে পারে যে চীনের সহযোগিতার জন্যও তারা এই পরোক্ষ পথটা বেছে নিচ্ছে। এমন একটা জটিল সমীকরণের মধ্যে কিন্তু আছে, এবং ইরান কিন্তু সবার এই ঘুমটা হারাম করে দিয়েছে। এখন এই পরিস্থিতি কতদিন চলতে থাকে সেটি কিন্তু দেখবার বিষয়। সবাইকে অনেক ধন্যবাদ।